আপনার দলের নিজের কর্মকাণ্ডের কারণে আপনার দলের লোকেরা ইস্তফা দিয়ে পদত্যাগ করে তারা নিজেরা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে। আমার বোধে আপনাদের নিজেদের আত্মসমালোচনা করে আপনাদেরও সিদ্ধান্ত নেওয়া উচিত, হয় দল ঠিক করেন, না হলে দলীয় কর্মীদের তার নিজ নিজ জায়গায় ভূমিকা পালন করার পরিবেশ আপনারা তৈরি করে দেওয়ার সুযোগ করে দেন। এরকম পরিস্থিতি গতকাল এবং তার আগের 2-3 দিনের পরিস্থিতি তো আমরা দেখেছি। 2024 সালের জুলাই আগস্টের এই 29শে জুলাই, 30শে জুলাই, আগস্ট, 1 আগস্ট, 2রা আগস্ট, 3রা আগস্ট, ওই সময় আমরা দেখেছি কেউ দুধ দিয়ে গোসল করতেছেন, কেউ তওবাতিল্লাহ পরে ফিরে আসতেছেন, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। সেই একই চিত্র তো আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। এই চিত্র প্রমাণ করে বাংলাদেশের জনগণ আর নতুন কোন ফ্যাসিস্টকে মাথাচাড়া উঠতে দিবে না, দেবে না এবং দেবে না। সুতরাং আর নতুন কোন স্বৈরাচার, নতুন কোন ফ্যাসিস্ট, নতুন কোন চাঁদাবাজ, নতুন কোন সন্ত্রাসবাদের দিকে এই বাংলাদেশ এগিয়ে যাবে এটা দেশের মানুষ আর পছন্দ করে না। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে বর্তমান বিরাজমান যে সকল আন্দোলন সংগ্রামে আমরা একসাথে, বৈষম্য বিরোধী আন্দোলন বিগত 15.5 বছর, 16 বছর, 17 বছর আমরা এক পথে, একসাথে, এক রাস্তায়, এক মঞ্চে আন্দোলন করেছি, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। সেই আন্দোলন সংগ্রামের সাথী যারা রাজনৈতিক দল পরিচালনা করছেন, যারা তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন না করলে আমরা আগামী দিনে শুধু প্রশাসন কিংবা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংস্কার সাধন করতে না পারার ব্যর্থতায় আজকে আমাদের হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন করার ব্যর্থতার ফসল হিসেবে আজকে নিজ দলের কর্মীদের দ্বারা প্রায় 2 শতাধিকের কাছাকাছি লোকদেরকে নিজেদের দলের লোকেরা নিজেরা হত্যা করতে বাধ্য হয়েছে। এরকম একটা চিত্র সামনে রাখলে এটা বোঝা যায় নির্বাচনের পরিস্থিতি যতটা আরো কাছে আসবে তত এই পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। সেজন্য যারা নির্বাচনের জন্য তড়িঘড়ি করছেন, বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট করে বলতে চায়, যখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তারপর থেকে জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং জামাতের নেতৃবৃন্দ আমরা সবসময় বলে এসেছি, এই রোডম্যাপের প্রতি আস্থা রেখে জামাত ইসলামী তার কার্যক্রম পরিচালনা করেছে। কিন্তু আমরা কোন জায়গায় কথা শুনতে পাই জামাত ইসলামী তার বক্তব্যের মধ্যে কখন কোনটা বলে এটা নাকি তারা বুঝতে পারেন না। আমরা বিস্মিত হই। বরং আপনারা যে ভূমিকা পালন করছেন সেই ভূমিকা পালনটা এই দেশের জনগণ বুঝতে পারেন না, যে আপনারা বিচার সংস্কার চান, নির্বাচন চান, নাকি বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার। আপনারা সেই ক্ষেত্রে আদৌ কোনো ভূমিকা পালন করছেন কিনা জনগণ সেটা বুঝতে পারছে না। আপনাদের ভূমিকায় তা পরিষ্কার হচ্ছে না, আপনাদের বক্তব্যের মাধ্যমে তা পরিষ্কার হচ্ছে না। যদি তাই হয় তাহলে জামাত ইসলামী চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে কথা বললে আপনাদের মন খারাপ হবে কেন? বরং আপনাদেরও তো সুরে সুর মিলিয়ে বরং আরো এক ধাপে গিয়ে এ ব্যাপারে ভূমিকা পালন করা উচিত ছিল। তা করতে না পারা প্রমাণ করে আপনারা শুধু একটা নির্বাচনই চান, যে নির্বাচনটা বিগত 17 বছরের নির্বাচনের সাথে তেমন কোনো পার্থক্য রচিত হবে না। আমাদের এই সুন্দর বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়ার যখন কার্যক্রম চলছে, তখন মিটফোর্ডের এই অমানবিক দৃশ্য আমাদের অমানবিক একটি বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে যারা তৈরি করেছেন, শুধুমাত্র জাতি হিসাবে, ব্যক্তি হিসাবে নয়, আজ গোটা বিশ্বে বাংলাদেশ আবার 2006 সালের 28 অক্টোবর যেভাবে লজ্জিত হয়েছিল, গত 9 জুলাইয়ের ঘটনা আরেকবার বাংলাদেশকে আন্তর্জাতিক দরবারে একটা লজ্জিত বাংলাদেশে রূপান্তরিত করেছেন। এর দায় যারা এর সাথে সম্পৃক্ত, এর দায় যারা রাজনীতির সাথে, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, অবশ্যই ব্যক্তি এবং দল এই লজ্জিত বাংলাদেশের দায় থেকে আপনারা কোনোভাবে দায় এড়াতে পারেন না। আমরা মনে করি সেই বিগত দিনের বিচার নিশ্চিত করতে পারলে এরকম আর বিভৎস হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত হতে পারবে না। এই হত্যাকাণ্ড আমাদের 2006 সালের 28 অক্টোবরের কথা মনে করিয়ে দেয়। আমরা এরকম আর বিভৎস নারকীয় হত্যাকাণ্ডের দিকে বাংলাদেশকে ধাবিত হতে দিতে চাই না। সঙ্গত কারণে বাংলাদেশ জামাত ইসলামী বিচার নিশ্চিত করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ
নিশ্চিত করার জন্য আমরা 19শে জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জাতীয় সমাবেশের আহ্বান করেছি। এই সমাবেশটি শুধু জামাত ইসলামীর নয়, এই সমাবেশটি শুধু ইসলামী ছাত্র শিবিরের নয়, এই সমাবেশটি শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের নয়, বরং আমরা মনে করি যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয়, যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য এই জাতীয় সমাবেশ একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে ভূমিকা পালন করবে। আমরা সংস্কারের কথা বলেছি, কারণ এই সংস্কার সাধন করে না নির্বাচন দিলে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সামনে রেখে একথা আমরা নিশ্চিত করে বলতে পারি, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন শুধুমাত্র মুখের কথায় সুইচ টিপে বাস্তবে অর্জন করা অসম্ভব শুধু নয়, এটা অবাস্তব একটি ব্যাপার। বিগত 17 বছরের আন্দোলনের পাশাপাশি আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পীরা যেমন রাজপথে যোদ্ধাদের সাথে আপনাদের গান, কবিতার মাধ্যমে আন্দোলনের প্রাণ জুগিয়েছেন, ঠিক তার পাশাপাশি আমাদের প্রকৌশলীরা ভূমিকা রেখেছেন। আমাদের আইনজীবীগণ নির্যাতিত মজলুম মানুষদের পাশে দাঁড়াবার জন্য তারা গ্রেপ্তারের মুখে থেকেও এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের হুমকির মুখে থেকেও তাদের চেম্বার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হবে এরকম চূড়ান্ত নির্দেশনা থাকা সত্ত্বেও আপনারা জীবন বাজি রেখে মজলুম মানুষদের পাশে দাঁড়িয়ে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, তার ধারাবাহিকতায় আগামী দিনেও এই বাংলাদেশকে সুন্দর, বৈষম্যহীন এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের সেই ধারাবাহিকতার প্রচেষ্টা আরো বেশি শানিত করতে হবে। আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ এখানে আছেন, শিক্ষকবৃন্দ এখানে আছেন। চিকিৎসকবৃন্দ সেই সময় ভূমিকা পালন করেছেন যে সময় আহত গুলিবিদ্ধ ভাইদেরকে হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা করানোটা ছিল জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ। সেই সময় আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে আমাদের আহত, পঙ্গুত্ব বরণকারী, হাত পা, চোখ হারানো ভাইদের পাশে দাঁড়িয়ে আপনারা যে ভূমিকা পালন করেছেন, সেই ভূমিকার জন্য শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আপনারা প্রশংসিত হয়েছেন। আপনারা ভূমিকা রেখেছেন দেশের জন্য, আপনারা ভূমিকা রেখেছেন দেশপ্রেমের চেতনা থেকে, আপনারা ভূমিকা রেখেছেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, মজলুম মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মানবিক চিকিৎসাটুকু নিশ্চিত করার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী তখন অ্যাম্বুলেন্স পাঠিয়ে, ডাক্তার পাঠিয়ে আমরা আমাদের সেই আহত, পঙ্গুত্ব বরণকারী, এমনকি শহীদ হওয়া ভাইদের লাশ তাদের বাড়িতে পৌঁছে দেওয়াটা যখন একেবারে অনিশ্চিত ছিল এবং হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করাটা রীতিমতো জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল, সেই সময় আপনাদের সাথে সমন্বয় করে আপনাদের ঐতিহাসিক ভূমিকা পালনের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের পাশাপাশি এখানে উপস্থিত যারা আমরা আছি সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের শিক্ষকবৃন্দ ছাত্রদের পাশে থেকে, ছাত্রীদের পাশে থেকে, অভিভাবকদের সাথে করে নিয়ে শুধু আমাদের শিক্ষকবৃন্দ রাজপথে নামেন নাই, তার অভিভাবকদের সাথে নিয়েছেন। আমাদের কলিজার টুকরা সন্তান যারা আন্দোলনের জন্য রাজপথের উপযুক্ত নয়, দেশের সেই ক্রান্তিকালে আমাদের সেই সমস্ত শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সন্তান তুল্যরা, তারা রাজপথে নেমেছে আমাদের শিক্ষকদের সাথে, অভিভাবকরা নেমেছে শিক্ষকদের সাথে। যখন কতিপয় পুলিশের সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের দোসররা সেই সময় শিক্ষার্থীদেরকে জামাত এবং শিবির বলে তাদেরকে গ্রেপ্তার করা, গুলি করা, আঘাত করা, তাদেরকে রিমান্ডে নেওয়া, পঙ্গু করে দেওয়ার কথা বলে হুমকি দিত, তখন আমাদের এই শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, আমাদের এই সন্তানরা যদি জামাত শিবির হয় তাহলে আমরা সবাই মিলে আজকে থেকে জামাত শিবির। এই একটা কথা সেদিন গোটা বাংলাদেশের আন্দোলনের চিত্র পাল্টে দিয়েছিল। আমরা সেই শিক্ষকদের, আমরা সেই বুদ্ধিজীবীদের, আমরা আমাদের সেই সম্মানিত অভিভাবক, অভিভাবিকা মণ্ডলীকে স্মরণ করি যাদের এই সাহসী ঐতিহাসিক উচ্চারণের মধ্য দিয়ে
জুলাই আগস্টের গণ অভ্যুত্থান একটি নতুন মাত্রায় রূপ নিতে সক্ষম হয়েছিল। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের অন্যান্য বিভাগের যে সমস্ত ভাইয়েরা আছেন, আমরা সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধার সাথে আপনাদের প্রত্যেকটি ভূমিকাকে আজকে স্মরণ করি। এই কারণে যে পেশাজীবী অঙ্গন ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আপনাদের এটা মনে আছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, তখন কতিপয় তৎকালীন ব্যবসায়ী নামে ফ্যাসিস্টের শেখ হাসিনার দালাল হিসাবে স্বীকৃত তাদের নিয়ে বসে যখন বলেছিল, আমি এই আন্দোলন দমনে আমার সমস্ত সিদ্ধান্ত কার্যকর করতে চাই, আপনাদের সহযোগিতা প্রয়োজন। তখন আমরা দেখেছি টেলিভিশনে কি চাটুকারিতার মাধ্যমে একটা দেশের বিরুদ্ধে, তার সন্তানদের বিরুদ্ধে, ছাত্র জনতার বিরুদ্ধে, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে তারা কিভাবে ভূমিকা পালন করতে পারে। সেই অঙ্গনে আমাদের সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ দেশে এবং দেশের বাইরে থেকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে যারা ভূমিকা পালন করেছেন, আমাদের দেশের মধ্য থেকে আমাদের বন্ধুবান্ধব পরিবারের সদস্যবৃন্দ এবং দেশের বাইরে থেকে এই রেমিটেন্স যোদ্ধারা যে ঐতিহাসিক ভূমিকা পালনের মধ্য দিয়ে শেখ হাসিনার তৎকালীন সময়ের এই জনতা বিরোধী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য, দমিয়ে দেওয়ার জন্য, রেমিটেন্স বন্ধ করে শেখ হাসিনাকে পঙ্গু করার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে যারা ভূমিকা পালন করেছেন, আমরা তাদেরকেও আজকে স্মরণ করছি। এবং একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী এই ৭ দফা দাবির মধ্যে উল্লেখ করেছে, আমাদের যে সমস্ত প্রবাসী ভোটার বৃন্দ রয়েছেন, নাগরিক বৃন্দ রয়েছেন, তাদের কোনো একজনের ভোট বাদ রেখে বাংলাদেশে আগামী দিনের জনগণ নির্বাচন মেনে নেবে না। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে সরকারের প্রাথমিক সিদ্ধান্তের কথা জেনেছি যে পোস্টালের মাধ্যমে আমাদের এই সমস্ত সম্মানিত রেমিটেন্স যোদ্ধারা তাদের ভোট প্রদানের ক্ষেত্রে সরকার ইতিমধ্যে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা চাই এটি চূড়ান্তভাবে গ্রহণ করে নিশ্চিত করার পরেই বাংলাদেশের সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রতিনিধি, দায়িত্বশীল ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ৭ দফা দাবির প্রথমে দিয়েছে বিচার। গণহত্যাকারী বিগত ১৭ বছরে আমাদের শুধুমাত্র মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমাহুল্লাহর ফাঁসির রায় প্রদানের আগে পরে কয়েকদিন মিলে ২৫০ জন, প্রায় ২৫ শতাধিক ভাইকে সরাসরি গুলি করে যারা হত্যা করেছে তাদের বিচারও করতে হবে। আমরা বিচার চাই তাদেরও, যারা হত্যাকাণ্ড পরিচালনায় সিদ্ধহস্ত হয়ে মরণঘাতী, জীবনঘাতী যে অস্ত্র ব্যবহারের নির্দেশনা শেখ হাসিনা দিয়েছিলেন, আপনারা ইতিমধ্যে ট্রাইব্যুনালে দেখেছেন, সেই কথার স্বীকৃতি ইতিমধ্যে প্রমাণ মিলেছে। এবং তার সবচেয়ে প্রধান হাতিয়ার যিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান আইজিপি মামুন সাহেব, তিনি ইতিমধ্যে রাজসাক্ষী হয়ে এটা প্রমাণ করেছেন বিগত ১৭ বছরের প্রত্যেকটি নির্বাচন, আন্দোলন এবং সংগ্রাম ছিল জনগণের, দেশের এবং এদেশের নাগরিকের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা ছাড়া আর কিছুই নয়। আমরা সেই কারণে বলেছি বিচার করতে হবে শুধু কোনো একটি দলের জন্য নয়, শুধু শেখ হাসিনার বিচার নিশ্চিত করার নয়, বরং শেখ হাসিনার বিচার নিশ্চিত করার পাশাপাশি তার দোসররা যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। না হলে কি হচ্ছে আজকে, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেজন্য লেভেল প্লেইং ফিল্ডের জন্য জাতীয় সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামী তার দাবি রেখেছে। জামাত ইসলামী দাবি রেখেছে পিআর পদ্ধতির ব্যাপারে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এই বক্তব্য তো শুধু জামাত ইসলামীর নয়, কেউ কেউ যখন একথা বলেন তখন সত্যি দুর্ভাগ্যজনক মনে হয় যে কিছু এতিম, কিছু ছোট দলেরা শুধুমাত্র না বুঝে এই কথা নাকি তারা বলে। আমি মাঝে মধ্যে বলি যে এতিম দলেরা, ছোট দলেরা যদি এই কথা বলে তা আপনার অসুবিধা কি? আপনি তো বড় দল, আপনি তো এতিমদের অভিভাবকের দল, তো আপনি তো এটা মেনে নেওয়া উচিত, কারণ আপনি তো মানুষের সব ভোট পেয়ে যাবেন, তাহলে তো আপনার প্রথমেই দাবি মেনে নেওয়া উচিত ছিল।
আপনি এই দাবি মানেন না, মানে আপনি অন্তরে অন্তরে ভালোভাবে জানেন যে ইতিমধ্যে 5ই আগস্টের পর এক এক দিন আপনার ভূমিধস ভোটার ইতিমধ্যে মানুষের কাছ থেকে আপনি আস্থা হারিয়ে ফেলেছেন। জনগণের প্রতি আস্থা থাকলে সে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মানতে তার কোনো আপত্তি থাকার কথা না। যারা জনগণের ভোটে আস্থা রাখেন না, যারা এখনো মনে করেন ভোট কেন্দ্র দখল করা যায়, যারা এখনো মনে করেন জাল ভোট দেওয়া যাবে, যারা এখনো মনে করেন ভোট ডাকাতি করা যাবে, তারাই শুধুমাত্র প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মেনে নিতে আপত্তি করে আপনারা অন্য অন্য দলগুলোকে যে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এর জবাব রাজনৈতিক দলগুলো দেবে না। এর জবাব আগামী দিনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদেরকে উচিত জবাব দিবে। কারা এতিম তা প্রমাণিত হবে, কে ছোট দল কে বড় দল তা জনগণ তাদের সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করবে। সেজন্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা লক্ষ্য করি ঢাকা সিটির নগর ভবন দখল করে জনগণের সেবা করার জন্য খুব উঠে পড়ে লেগেছেন কেউ কেউ, কিন্তু জনগণের সেবা করার জন্য যখন আমরা স্থানীয় নির্বাচনের কথা বলি, জাতীয় নির্বাচনের আগে, তখন তারা বলেন আমরা নাকি ষড়যন্ত্র করি। এই যে দ্বিচারিতামূলক আপনাদের ভূমিকা, এই ভূমিকা জাতির কাছে স্পষ্ট নয়, জাতির কাছে রহস্যজনক। একই সাথে আপনারা বলেন নাগরিকের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমাদেরকে শপথ দিলেও আমরা চেয়ারে বসবো, শপথ না দিলেও আমরা চেয়ারে বসবো। আমরা তো সেটাই বলেছি যে নাগরিকের সুবিধার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দরকার। আপনি শপথ নিয়েই বসেন, আপনার মাননীয় শব্দটা সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে নিয়েই বসেন। যার কারণে তো আজকে এতটা লজ্জিত হতে হলো, একদিন মাননীয় আছে আর একদিন কোন আন্দোলন সংগ্রাম ছাড়াই মাননীয় বাদ হয়ে গেছে। এই জন্য তো জামাত ইসলামী আন্দোলন করে নাই, আমাদের তো আন্দোলনে ডাক দিতে হয় নাই, মাননীয় বাদ দেন। আমরা তো একদিনের জন্য এই কথা বলি নাই। আপনারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরেছেন। আমরা অপেক্ষা করছি আর কিছুদিন গেলে বাকি ভুলটাও বুঝতে পারবেন এবং পিআর পদ্ধতি সহ জামাত ইসলামীর এই জনগণের দাবিগুলোর সাথে আপনারা একমত হয়তো হয়েও যাবেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সেই জন্য আগামী 19শে জুলাইয়ের ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন, এটি শুধুমাত্র একটি সমাবেশের নাম নয়, এটি অনেকগুলো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু বাস্তবায়নের জন্য জনগণকে সাথে করে নিয়ে আমরা বাংলাদেশের মানুষের কাছে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে একটা বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, পেশাজীবী অঙ্গনে যারা আছে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তাদেরকে আজকে এখানে আহ্বান জানানো হয়েছে মূলত এই কথা বলার জন্য যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা শুধু একবার রাস্তায় নেমেছি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আমরা আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই 12-13 বছর যিনি জেলখানায় বন্দী, তাকে মুক্ত করার জন্য আমরা রাজপথে আন্দোলন কর্মসূচি ঘোষণা করি নাই। অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতা, জনগণের কষ্ট দুর্ভোগ যেন না বাড়ে, সেই জন্য আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে কোনো রকম কর্মসূচি আমরা দেই নাই। আমরা আমাদের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য কর্মসূচি দেই নাই, আমরা আমাদের প্রতীক ফিরে পাওয়ার জন্য কর্মসূচি দেই নাই। আমরা এই জন্যও কর্মসূচি দেই নাই, জামাত ইসলামের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া আছে, এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে, এই জন্য আমরা কর্মসূচি দেই নাই। জামাত ইসলামী তার নিজের স্বার্থের জন্য, দলীয় এবং ব্যক্তি স্বার্থের জন্য আমরা এখনো রাজপথে গুরুত্বপূর্ণ বা উল্লেখ করার মতো কোনো কর্মসূচি দিয়ে দেশের পরিস্থিতিকে আমরা অন্য কোনো দিকে, অন্য কোনো খাতে আমরা পরিবর্তিত করতে চাই নাই। কিন্তু আগামী 19শে জুলাই জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে একটা ঐতিহাসিক প্রয়োজনে, জনগণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে। সেই জনগণের দাবি বাস্তবায়নের জন্য আমরা আজকে ঘোষণা করছি 19শে জুলাইয়ের প্রোগ্রাম মূলত জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম নয়, এটি হচ্ছে গোটা বাংলাদেশের জনগণের দাবি আদায়ের একটা মুখ্যম এবং ঐতিহাসিক দাবি পূরণের জন্য। এটা হচ্ছে জনগণের প্রোগ্রাম, জামাত ইসলামের প্রোগ্রাম নয়। আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুধু অবস্থান নেব, কিন্তু আমরা এটা সেদিন প্রমাণ করতে চাই। আজকে এখানে আমাদের প্রায় 25টির কাছাকাছি বিভাগ এখানে আছেন, এই 25টি বিভাগের প্রতিনিধিত্ব যারা এখানে আছেন, আপনারা যদি শুধু সিদ্ধান্ত নেন যে আমাদের
ঢাকার বাইরে থেকে যে সমস্ত সম্মানিত মেহমানগণ আসবেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, আপনারা তো হচ্ছেন এখানকার হোস্ট, আপনারা ইঞ্জিনিয়ার বিভাগ এখানে এটা দেখাশোনা করেন, ডাক্তারের আশেপাশে থাকেন, আমাদের শিক্ষক বৃন্দ, আমাদের শিল্পী সাহিত্যিক সাংবাদিক যারা আছেন, আমাদের অন্যান্য ওলামায়ে কেরাম, সম্মানিত ওলামায়ে কেরামগণ যারা আছেন, তারা প্রত্যেকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আপনারা হচ্ছেন হোস্ট। আমরা বলতে চাই, আপনারা এসে সোহরাওয়ার্দী উদ্যান দখল করে ফেলবেন, আমরা দুপুরের পরে গিয়ে ঢাকার আশেপাশে এমনভাবে অবস্থান নেব, শুধু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান নয়, গোটা ঢাকা মহানগরী হবে জনগণের জনসমাবেশের নগরী হিসাবে সেদিন প্রমাণিত। এই দায়িত্ব কি আমাদের আজকে এখানে যারা পেশাজীবী অঙ্গনের প্রতিনিধিরা আছে তারা কি নিতে পারবেন ইনশাআল্লাহ? আমরা কি এই দায়িত্ব নিতে পারবো আজকে ইনশাআল্লাহ? এই দায়িত্ব নেওয়ার জন্যই আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা জানি যে সকাল 10টা-11টার পর গিয়ে হয়তো আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গেটে ঢুকতে পারবো না। আমরা ঢুকতে পারবো না এটা জেনেই আমরা আনন্দিত হতে চাই, এটা ঢুকতে পারবো না জেনেই আমরা পুলকিত হতে চাই, এটা ঢুকতে পারবো না জেনেই আমরা আমাদের প্রোগ্রামকে সফল এবং সার্থক করতে চাই যে সেদিন পেশাজীবীর অঙ্গন ঢাকা মহানগরী দক্ষিণ আমরা আমাদের অলি গলি প্রত্যেকটা পয়েন্টে দাঁড়িয়ে অবস্থান নিয়ে আমাদের ঢাকার বাইরে থেকে আগত সম্মানিত যারা সুধীমণ্ডলী আসবেন, নাগরিকবৃন্দ যারা আসবেন, তাদেরকে আমরা মেহমানদারি করানো, তাদের খোঁজ খবর রাখা এবং তাদেরকে যথাযথভাবে গ্রহণ করতে পারাই হবে 19 জুলাই প্রোগ্রামের আমাদের মূলত দায়িত্বের একটা বড় অংশ। আসুন, আজকে এখানে যারা আছেন পেশাজীবী অঙ্গনকে আমরা বলেছি, আমাদের ইউনিট ভাইদেরকে, দায়িত্বশীলদেরকে আমরা বলেছি যে আজকে এখানে যারা আমরা আছি প্রত্যেককেই সিদ্ধান্ত নিতে হবে যে একজন আমি শুধু প্রোগ্রামে যাবে না, আমি প্রোগ্রামে যাব, আমার সাথে করে নিয়ে 100 জন ভাইকে উপস্থিত করার জন্য আমি ভূমিকা পালন করব। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি মানুষের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার যে মাত্রা এখন অবস্থান করছে, আজকে পেশাজীবী অঙ্গনের দায়িত্বশীল ভাইদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, এই প্রত্যেক একজন ভাই 100 জন ভাইকে সাথে করে নিয়ে আসার মতো অবস্থা ঢাকা সিটিতে আছে না নাই? আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমরা এই কথা এই কারণে বলছি না যে আজকে পদত্যাগেরও হিড়িক আমরা শুনতেছি। যারা বলেন যে আপনারা ছাড়া আর কেউ নাই, যারা মনে করেন যে আপনারা চলে গেছেন ক্ষমতায়, আজকে আমরা তো আপনাদের কর্মকাণ্ডের কারণে আমরা কথা বলছি না, শুধু আমরা তো আপনাদের নাম ধরেও কথা বলি না, একসাথে কাজ করেছি মঞ্চে, একসাথে জেলখানায় থেকেছি, একসাথে জেলখানায় দিনের পর দিন খাওয়া দাওয়া করেছি, আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, রিমান্ডে আমার খাবার আপনারা খেয়েছেন, আপনাদের খাবার আমরা খেয়েছি। এখন তাদের বিরুদ্ধে কথা বলাটা তো সৌজন্যতারও খেলাপ।